হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর দ্য ম্যান হু প্লান্টেড ট্রিজ গল্পটিকে নিয়ে ডিটেলে আলোচনা করব। গল্পটির লেখক জন জিওনো। গল্পটির লাইন বাই লাইন মানে জানবার আগে একটু আমরা অথর সম্পর্কে জেনে নিই। জন জিওনো ছিলেন একজন ফরাসি লেখক, যার লেখা মূলত ফ্রান্সের প্রভেন্স নামক অঞ্চলকে কেন্দ্র করে। তার সবথেকে গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় লেখাগুলির মধ্যে হল দি হর্সম্যান অন দ্য রুফ, টু রাইডার্স অফ দ্য স্টর্ম এবং নিশ্চিতভাবেই দ্য ম্যান হু প্লান্টেড ট্রিজ গল্পটি। জন জিওনো ইকোনমিক্যালি বা আর্থিক দিক থেকে খুব সাধারণ একটি পরিবারে বিলং করতেন। তার পিতা ছিলেন একজন কবলার এবং তার মা লন্ড্রি ওম্যান ছিলেন, অর্থাৎ তিনি লন্ড্রির কাজ করতেন। তাহলে এইবারে আমরা গল্পটির লাইন বাই লাইন মানের দিকে চলে যাই। আজকের ক্লাসটির শেষে এই গল্পটি থেকে আসতে পারে খুব ইম্পর্ট্যান্ট কিছু কনসেপচুয়াল প্রশ্ন এবং তার উত্তর তোমাদের জন্য দিয়ে রাখবো, এবং আমি এক্সপেক্ট করব যে তোমরা সেই প্রশ্নগুলি খাতায় নোট ডাউন করে নেবে এবং ভালো করে বুঝে নেবে। তাহলে কিন্তু পরীক্ষায় তোমাদের কোনো অসুবিধে আর হতে পারে না। তাহলে চলো এইবারে আমরা গল্পটির লাইন বাই লাইন মিনিং এবং এক্সপ্লানেশনের দিকে চলে যাই। ইউনিট 1. About 40 years ago, I went on a long hike through hills absolutely unknown to tourists in that very old region where the Alps penetrate into Provence. প্রায় 40 বছর আগে আমি পায়ে হেঁটে একটি লম্বা ভ্রমণে গিয়েছিলাম সেই সব পাহাড়গুলির মধ্যে দিয়ে যেগুলি সম্পর্কে পর্যটকেরা প্রায় কিছুই জানে না বললেই চলে, সেই পুরনো অঞ্চলে যেখানে আল্পস পর্বতমালা প্রবেশ করেছে ফ্রান্সের প্রভিন্সে। It consisted of barren and monotonous lands. অঞ্চলটি ভীষণভাবেই অনুর্বর এবং বৈচিত্র্যহীন ভূমি দ্বারা গঠিত। Nothing grew there except wild lavender. ওই অঞ্চলে বুনো ল্যাভেন্ডার ফুল ছাড়া আর কিছুই জন্মায় না। I was crossing this country at its widest part, and after walking for 3 days, I found myself in the most complete desolation. আমি এই অঞ্চলটির সবচেয়ে চওড়া অংশটি অতিক্রম করছিলাম এবং 3 দিন ধরে হাঁটার পর আমি দেখলাম যে আমি পুরোপুরি একা, অর্থাৎ আমার আশেপাশে আমি আর কাউকেই কিন্তু দেখতে পাচ্ছিলাম না। I was camped next to an abandoned village. আমি একটা পরিত্যক্ত গ্রামের পাশেই শিবির ফেললাম। I had used the last of my water the day before and I needed to find more. আগের দিনই আমার সঞ্চয়ের সমস্ত জল আমি শেষ করে ফেলেছিলাম, তাই আরও জল খুঁজে বের করবার প্রয়োজন কিন্তু দেখা দিল। These ruined houses of the village made me think that there must at one time have been a spring or a well there. গ্রামটির ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলি আমাকে মনে করালো বা আমি বুঝতে পারলাম যে এক সময় নিশ্চয়ই ওখানে কোনো ঝর্ণা বা কুয়ো ছিল। There was indeed a spring, but it was dry. প্রকৃতই সেখানে একটি ঝর্ণা কিন্তু ছিল, কিন্তু সেটি ছিল শুকনো। All life had disappeared. জীবনের সমস্ত চিহ্নই সেই গ্রাম থেকে মুছে গিয়েছিল। It was a beautiful June day with plenty of sun, but on these shelterless lands high up in the sky, the wind whistled continually. প্রচুর সূর্যালোকে ভরা জুন মাসের সুন্দর দিন ছিল কিন্তু সেটি, কিন্তু এই আশ্রয়হীন ভূমির ওপরে উঁচু আকাশে বাতাস ক্রমাগত শীষ দেওয়ার মতন আওয়াজ করছিল। Its sound was like that of a wild beast disturbed during its meal. বাতাসের সেই শব্দ শুনে মনে হচ্ছিল কোনো এক বন্য পশুকে তার খাওয়ার সময় বিরক্ত করায় সে যেমন গর্জন করে ঠিক সেই রকমই গর্জনের মতন। I had to move my camp. আমাকে আমার শিবির বা তাঁবুটাকে সরাতেই হয়েছিল। After 5 hours of walking, I still hadn't found water, and nothing gave me hope of finding any. প্রায় 5 ঘন্টা হাঁটার পরেও আমি কিন্তু জলের কোনো সন্ধান পেলাম না বা এমন কিছুই দেখতে পেলাম না যা দেখে আমার মনে হতে পারে যে আমার পক্ষে জল খুঁজে বের করা সম্ভব হবে। Let's continue. Everywhere there was the same dryness, the same stiff woody plants. সেখানে সর্বত্রই ছিল এক ধরনের শুষ্কতা, একই ধরনের শক্ত কেঠো গাছপালা। I thought I saw in the distance the shadow of a figure.
আমার মনে হলো যে দূরে আমি একটি ছায়ামূর্তি যেন দেখতে পেলাম। অন আ চান্স আই হেডেড টুয়ার্ডস ইট। একটা আশায় ভর করে আমি তার দিকে এগিয়ে গেলাম। ইট ওয়াজ আ শেফার্ড। প্রকৃতই সেখানে একজন মেষপালক ছিল। 30 lambs or so were resting near him on the scorching ground. তার কাছে প্রায় 30টার মতন মেষ শাবক বা ভেড়া তার কাছে বিশ্রাম নিচ্ছিল। He gave me a drink and a little later he led me to his shepherd's cottage. সে আমাকে একটি পানীয় দিল এবং একটু পরেই তিনি আমাকে তার কুটিরে নিয়ে গেলেন। He shared his soup with me. তার ঘরে নিয়ে গিয়ে তিনি তার খাবার স্যুপটা আমার সাথে শেয়ার করলেন, অর্থাৎ ভাগ করে নিলেন। It had been agreed immediately that I would pass the night there, the closest village being still more than a day and a half further on. তৎক্ষণাৎ এটা ঠিক করা হলো যে আমি সেই রাত্রিটা তার কটেজ বা তার কুড়ে ঘরেই থাকবো, কারণ ওখান থেকে সবচেয়ে কাছের গ্রামটি ছিল প্রায় আরও 1.5 দিনের হাঁটা পথ। There are 4 or 5 villages dispersed far from one another on the flanks of the hills in this area. এই অঞ্চলের পাহাড়ের এদিকে ওদিকে একে অপরের থেকে দূরে ছড়িয়ে ছিটিয়ে প্রায় আরও 4-5টা গ্রাম কিন্তু ছিল। They are inhabited by woodcutters who make charcoal. এই সমস্ত গ্রামে সেই সমস্ত কাঠুরিরা বসবাস করত যারা গাছ কেটে বা কাঠ কেটে সেখান থেকে কাঠকয়লা তৈরি করে। The shepherd took out a bag and poured a pile of acorns out onto the table. ওই মেষপালক বা শেফার্ড একটি ব্যাগ বার করে সেই ব্যাগ থেকে টেবিলের ওপরে অনেকগুলো ওক গাছের ফল বা অ্যাকর্ন ঢেলে দিলেন। He began to examine them one after another with a great deal of attention, separating the good ones from the bad. তারপরেই তিনি অত্যন্ত মনোযোগ সহকারে একটার পর একটা ওক গাছের ফলগুলিকে তুলে পরীক্ষা করতে শুরু করলেন এবং ভালো ফলগুলিকে খারাপগুলি থেকে আলাদা করে নিলেন। When he had before him 100 perfect acorns, he stopped and we went to bed. যখন তিনি এরকমভাবে বেছে নিয়ে প্রায় 100টা নিখুঁত ওক গাছের ফল পেয়ে গেলেন, তখন তিনি থামলেন এবং তারপরেই আমরা শুতে গেলাম। The company of this man brought me a feeling of peace. এই মানুষটির সঙ্গ আমাকে একটা আলাদা রকমের শান্তির অনুভূতি এনে দিয়েছিল। He gave me the impression that nothing could disturb him. তার সঙ্গে থেকে আমার মনে হয়েছিল যে কোনো কিছুই যেন তাকে বিরক্ত করতে পারে না। I was intrigued and I wanted to find out more about this man. আমি খুব কৌতূহলী বোধ করছিলাম এই ব্যক্তিটির প্রতি এবং এই মানুষটি সম্পর্কে আমার আরও অনেক কিছু জানবার আগ্রহ জন্মেছিল। গল্পটির শেষ পার্টটা তাহলে এবার আমরা পড়া শুরু করি। Before going out the next day, he soaked in a bucket of water the acorns that he had so carefully chosen and counted. পরের দিন বেরোবার আগে তিনি 1 বালতি জলে ওই ওক ফলগুলিকে ভিজিয়েছিলেন, যেগুলিকে তিনি অতি যত্ন সহকারে বাছাই করেছিলেন এবং গুনেছিলেন আগের দিন রাত্রে। He carried an iron rod too as a walking stick. হাতে তার ছিল হাঁটবার ছড়ি হিসেবে ব্যবহার করবার মতন একটি লোহার রড। He invited me to come along with him. তিনি আমাকেও তার সাথে যাবার জন্য আমন্ত্রণ জানালেন। Having arrived at the place he had been heading for, he began to pound his iron rod into the ground. তিনি যে স্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেখানে পৌঁছানোর পর তার লোহার রড দিয়ে মাটিতে তিনি জোরে জোরে আঘাত করতে লাগলেন। This made a hole in which he placed an acorn and covered over the hole again. তার ফলে মাটিতে একটা গর্ত তৈরি হলো, তার মধ্যেই তিনি একটি ওক গাছের ফল রেখে দিলেন এবং পুনরায় গর্তটিকে তিনি মাটি দিয়ে বুজিয়ে দিলেন। He was planting oak trees. তিনি ওক গাছ রোপণ করছিলেন। In this way, he planted his 100 acorns with great care. এইভাবেই অত্যন্ত যত্ন সহকারে তিনি তার 100টি বাছাই করা অ্যাকর্ন বা ওক গাছের ফলগুলি রোপণ করলেন। He told me that for 3 years now, he had been planting trees in this solitary way. তিনি আমায় বললেন
যে বিগত 3 বছর ধরেই তিনি এইভাবেই একা গাছ রোপণ করে আসছেন। হি হ্যাড প্ল্যান্টেড 100,000। ইতিমধ্যেই তিনি 100,000 গাছ রোপণ করেছেন। অফ দিস 100,000, 20,000 হ্যাড কাম আপ। এবং সেই 100,000 গাছের মধ্যে ইতিমধ্যেই 20,000 গাছ কিন্তু জন্মেছে। It was at this moment that I began to wonder about his age. ঠিক এই সময় নাগাদই আমার তার বয়স জানবার জন্য আগ্রহ হলো। He was clearly more than 50. হ্যাঁ, স্পষ্টতই তার বয়স 50-এর বেশি। 55, he told me. তিনি আমায় বললেন যে তার বয়স 55। His name was Elziard Bouffier. তার নাম Elziard Bouffier. He had owned a farm in the plains where he lived most of his life. সমতল অঞ্চলে তার এক সময় একটি খামার বাড়ি ছিল, যে খামার বাড়িতে বা যে অঞ্চলেই তিনি তার জীবনের বেশিরভাগটা কাটিয়েছেন। He had lost his only son and then his wife. তার একমাত্র ছেলেকে হারানোর পরেই তিনি তার স্ত্রীকেও হারান। He had retired into this solitude where he took pleasure in living slowly with his flock of sheep and his dog. তারপরেই তিনি এই একাকিত্বের জীবন বেছে নেন, যেখানে তিনি এই ধীর গতিতে জীবনযাপন করা তার ভেড়াদের পালের সাথে এবং তার পোষা কুকুরটির সাথে ভীষণভাবেই উপভোগ করতে শুরু করেন। He had concluded that this country was dying for lack of trees. তিনি আমাকে বললেন যে এই অঞ্চলটা বা এই দেশটি গাছের অভাবে প্রায় মারা যাচ্ছে। He added that having nothing more important to do, he had resolved to remedy the situation. তিনি আরও বললেন যে যেহেতু তার খুব বেশি গুরুত্বপূর্ণ কাজ আর জীবনে করার নেই, তাই তিনি ঠিক করেছেন যে এই অবস্থার একটি সমাধান বা প্রতিকার তিনি করবেন। We parted the next day. পরের দিন আমরা আলাদা হয়ে গেলাম। The next year the war came, in which I was engaged for 5 years. পরের বছর যুদ্ধ এলো, যে যুদ্ধে আমি 5 বছর আমাকে ব্যস্ত থাকতে হলো। With the war behind me, I had a great desire to breathe a little pure air, and I set out again along the trail through that deserted country. যুদ্ধ শেষ হবার পরেই আমার একটু বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার প্রবল ইচ্ছা হলো এবং আমি আবার বেরিয়ে পড়লাম সেই পরিত্যক্ত দেশের পথের চিহ্ন ধরে। The land had not changed. গিয়ে দেখলাম যে জায়গাটার সেরকম কোনো পরিবর্তন হয়নি। Ever since the day before, I had been thinking about the shepherd who planted trees. সেই দিন থেকেই আমি সেই মেষপালকের কথা ভাবছিলাম যে মেষপালক শুধুমাত্র গাছ রোপণ করত বা বৃক্ষ রোপণ করত। 10,000 oaks, I had said to myself, must really take up a lot of space. আমি নিজেই মনে মনে ভাবলাম বা নিজেকে বললাম যে 10,000 ওক গাছ নিশ্চয়ই অনেকটা জায়গা অধিকার করে থাকবে। When I met Elziard Bouffier this time, I found that the war had not disturbed him at all. এইবার যখন আমার সাথে এলজার্ড বোফিয়ারের দেখা হলো, আমি দেখলাম যে এলজার্ড বোফিয়ারকে যুদ্ধ কোনোভাবেই পাল্টাতে পারেনি বা যুদ্ধ তার ওপর কোনোভাবেই প্রভাব ফেলতে পারেনি। এখান থেকে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আসে যে কেন এলজার্ড বোফিয়ারের ওপরে যুদ্ধের কোনো প্রভাব পড়েনি। আনসারটা কিন্তু আজকের ক্লাসের শেষে আমার দেওয়া থাকবে। He had continued with his planting. তিনি কিন্তু তার বৃক্ষরোপণের কাজ চালিয়েই যাচ্ছিলেন। The oaks of 1910 were now 10 years old and were taller than me and than him. 1910 খ্রিস্টাব্দে যে ওক গাছগুলিকে পোতা হয়েছিল সেগুলির বয়স এখন 10 বছর এবং গাছগুলি আমার এবং ওনার উভয়ের থেকেই এখন লম্বা হয়ে গিয়েছিল। The scene was impressive. দৃশ্যটি সত্যিই ছিল ইমপ্রেসিভ, অর্থাৎ অত্যন্ত চিত্তাকর্ষক। I was actually speechless and we passed the whole day in silence walking through his forest. আমি একেবারেই বাকরুদ্ধ বোধ করছিলাম এবং সারাটা দিন আমরা তার সৃষ্ট জঙ্গলের মধ্যে দিয়ে নিঃশব্দে হেঁটে ঘুরে বেড়ালাম। It was in 3 sections.
11 kilometers long overall and at its widest point 3 kilometers wide. সামগ্রিকভাবে এই জঙ্গলটি ছিল 11 কিলোমিটার দীর্ঘ এবং এই জঙ্গলের সবথেকে প্রশস্ততম বা চওড়া অংশটি ছিল প্রায় 3 কিলোমিটার এবং এই জঙ্গলটি 3টি ভাগে বা 3টি অংশে ছিল বিভক্ত। When I considered that this had all sprung from the hands and from the soul of this one man, without technical aids, it struck me that men could be as effective as God in domains other than destruction. আমি যখন ভাবলাম যে এই সবই বেড়ে উঠেছে এই একজন মানুষের হাত এবং তার অন্তর থেকে প্রযুক্তির সাহায্য ছাড়াই, তখন আমি এই ভেবে বিস্মিত হলাম, মুগ্ধ হলাম যে ধ্বংস ছাড়া অন্যান্য সমস্ত ক্ষেত্রেই মানুষ কিন্তু ঈশ্বরের মতনই সক্রিয় হয়ে উঠতে পারে, প্রভাবশালী হয়ে উঠতে পারে। তাহলে এখানেই আজকে আমরা আমাদের গল্পটি শেষ করলাম। এই গল্পটি থেকে খুব ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন আসতে পারে যেগুলো গল্পটির কনসেপ্টের ওপর বেস করে লিখতে হবে। সেই কয়েকটি প্রশ্ন যেগুলো খুব ইম্পর্ট্যান্ট কনসেপচুয়াল কোশ্চেন, সেগুলির আনসার্স আমি তোমাদের জন্য এখানে লিখে রেখেছি যাতে তোমাদের উত্তর দিতে সুবিধা হয় যদি এই প্রশ্নগুলি আসে। তোমরা চাইলে প্রশ্নগুলির উত্তর নোট ডাউন করে নিতে পারো বা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। আর এই গল্পটি থেকে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো বুঝতে অসুবিধে থাকে তাহলে তোমরা উইদাউট এনি ডাউট আমাকে তোমাদের কোশ্চেনটা কমেন্ট করে জানাতে পারো। তোমাদের ফিডব্যাকও যদি মনে হয় আমাকে দিতে পারো। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে, হেল্প করতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা মিস না করো। In the meantime, সকলে ভালো থেকো, keep watching English tutorials, keep learning, and thank you so much for giving me your time. Thank you.